নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রচেত গুপ্তর লেখা মজার গল্প নতুন মাস্টার মশাই। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা আনন্দের জিনিস হলো ছুটি। ছুটির সময় মন থাকবে ফুরফুরে, মুখ থাকবে হাসি হাসি। কিন্তু গরমের ছুটি পড়লেই আমরা ক্লাস 7-এর ছেলেরা সব মুখ বেজার করে ফেলি। সকালে কান্না কান্না মুখ করে ঘুম থেকে উঠি, দুপুরে গম্ভীর মুখে সাঁতার কাটতে যাই। ভাতের পাতে যখন মিষ্টি আম খাই, তখন আমাদের দেখলে মনে হয় উচ্ছে খাচ্ছি। এমনকি বিকেলে ফুটবল খেলার সময়ও আমাদের কপালে থাকে দুশ্চিন্তার ভাঁজ। সন্ধে নাগাদ অবস্থা একেবারে চরমে ওঠে। আমরা অনেকেই সেই সময় লুকিয়ে চোখের জল মুছি। এর কারণ হোম টাস্ক। হোম টাস্ক দিয়ে যদি গিনেস বুকে নাম তোলার কোনো ব্যাপার থাকতো, তাহলে আমাদের এই স্কুল সেখানে অনায়াসে নাম তুলে ফেলতো। শুধু নাম নয়, সঙ্গে একটা ছবিও থাকতো। সেই ছবিতে দেখা যেত আমরা স্কুল ইউনিফর্ম পরে হাঁটু মুড়ে বসে আছি। আমাদের পিছনে দাঁড়িয়ে আছেন মাস্টার মশাইরা। তাঁদের মুখ গম্ভীর, ব্যাকগ্রাউন্ডে স্কুল বাড়ি দেখা যাচ্ছে। আসলে আমাদের স্কুলের মাস্টার মশাইরা গরমের ছুটির আগে ভয়ঙ্কর হয়ে ওঠেন। কেউ 100-এর কমে কথাই বলতে চান না। ছুটিতে 300 অঙ্ক, 200 ট্রান্সলেশন, 100 বাক্য রচনা করতে দেন। এর সঙ্গে ভূগোল, বিজ্ঞান, ইতিহাস তো রয়েছেই। ছুটিতে মজা করব কি, গরমের ছুটিতে হোম টাস্কের ছ্যাঁকা খেতে খেতেই আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়। এবার অবস্থা একেবারে অন্যরকম। একটা দারুণ ব্যাপার হয়েছে। হোম টাস্কের যতই বোঝা থাকুক না কেন, আমরা ছুটি কাটাচ্ছি একটা দুর্দান্ত উত্তেজনার মধ্যে দিয়ে। মজার উত্তেজনা। এরকম গরমের ছুটি আমরা আগে কখনো পাইনি। অন্য স্কুলের কেউ পেয়েছে কিনা তাও জানা নেই। আসলে মাস 3 হলো আমাদের স্কুলে একজন নতুন মাস্টার মশাই এসেছেন। তিনি অমল স্যার। তিনি একজন অন্যরকম মানুষ। গরমের ছুটিটাকেও তিনি অন্য রকম করে দিয়েছেন। অভিজ্ঞতায় দেখেছি, প্রথম দিকে নতুন মাস্টার মশাইরা একটা রাগী রাগী মুখ করে ঘোরাফেরা করেন। দেখলে মনে হয় এতদিন ধরে আমরা অনেক বেয়াদবি করে এসেছি। আর নয়, শুধুমাত্র আমাদের শায়েস্তা করতেই তিনি পাড়া গাঁয়ের স্কুলে আসতে রাজি হয়েছেন। এই সময় নতুন মাস্টার মশাইরা ছাত্রদের ছোট অপরাধেও বড় ধরনের কান মলে দেন। কম হট্টগোলে বেশি জোরে ধমক দেন। পাটিগণিতের সবচেয়ে কঠিন অঙ্কগুলো খুঁজে বের করে বোর্ডে করতে বলেন। তাই নতুন কেউ এলে প্রথম কটা দিন আমাদের বুক দূর করে। অমল স্যার আমাদের চমকে দিলেন। তিনি প্রথম দিন আমাদের ক্লাসে যখন ঢুকলেন, তখন তার মুখে মিটিমিটি হাসি। আমাদের চোখ বড় হয়ে গেল। কি ভয়ানক ঘটনা! তমাল আমার পাশে বসে। সে ফিসফিস করে বলল, কি ব্যাপার বলতো? আমি বললাম, বুঝতে পারছি না, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো বিপদ হবে। অমল স্যার টেবিলের ওপর চক ডাস্টার রেখে চেয়ার টেনে বসলেন। বললেন, কি হলো? তোমাদের ক্লাসে কোনো দুঃখের ঘটনা ঘটেছে নাকি? সবার মুখ এমন থমথমে কেন? আশ্চর্য তো। তারপর ফার্স্ট বেঞ্চে বসা প্রশান্তর দিকে আঙুল দেখিয়ে বললেন, এই যে ছেলে, স্ট্যান্ড আপ। প্রশান্ত কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। কি হয়েছে তোমাদের? সবাই এরম কাঁদো কাঁদো কেন? প্রশান্ত আমতা আমতা করে বলল, স্যার, কিছু হয়নি স্যার। স্যার ভুরু কুঁচকে বললেন, কিছু হয়নি? অদ্ভুত ব্যাপার তো। কিছু না হওয়া সত্ত্বেও ক্লাস 7-এর ছেলেরা এমন চুপ করে বসে আছে। তোমাদের কারো মুখে হাসি নেই কেন? তপন সাহস করে উঠে দাঁড়ালো। বলল, স্যার, আমাদের হাসি পাচ্ছে না। তপনের কথা শুনে আমরা তো দম বন্ধ করে ফেললাম। এবার সত্যি ভয়ঙ্কর একটা কিছু ঘটবে। স্যার অবাক হয়ে বললেন, বলো কি, হাসি পাচ্ছে না? ক্লাস 7-এ পড়ো, অথচ হাসি পাচ্ছে না? আমরা যখন তোমাদের ক্লাসে পড়তাম, তখন তো সবসময় হাসি পেত আমাদের। মাস্টার মশাইরা বলতেন, এদের ক্লাসে হাসি রোগ আছে। আর আমার আজ তোমাদের দেখে মনে হচ্ছে
তোমাদের ক্লাসে গোমড়া রোগ আছে, ভারী চিন্তায় ফেললে দেখছি। আমরা অবাক হয়ে তাকিয়ে রয়েছি, বুঝতে পারছি না ঘটনাটা কোন দিকে এগোচ্ছে। এবার গদাই উঠে দাঁড়ালো। আমরা প্রমাদ গুনলাম। গদাই হলো পাগলা ধরনের ছেলে, তাকে সবাই পাগলা গদাই বলে। তার স্বভাবই হলো দুমদাম করে এমন সব কথা বলা, এমন সব কাজ করা যা কখনোই বলা বা করা উচিত নয়। এর জন্য বেশিরভাগ সময় তাকে দুর্ভোগ পোহাতে হয়। গদাই বলল, স্যার, আপনাকে আমাদের ভয় করছে তো, তাই আমরা হাসছি না। নতুন স্যার অল্প হেসে বললেন, তোমাদেরকেও আমার খুব ভয় করছে। কেন জানো? হাসি কান্না এগুলো হলো এক ধরনের ভাইরাস বাহিত অসুখ, সর্দি কাশির মতো ছোঁয়াচে জিনিস, চট করে অন্যকে ধরে ফেলে। আমার তো মনে হচ্ছে তোমাদের ক্লাসে বেশিক্ষণ থাকলে আমার মুখটাও একসময় গোমড়া হতে হতে পেঁচার মতো হয়ে যাবে। তখন আড়ালে তোমরা আমাকে পেঁচা স্যার বলে ডাকবে, সংক্ষেপে বলবে PS। এবার আমরা আর সামলাতে পারলাম না, খুব জোরে হেসে ফেললাম। অদ্ভুত কাণ্ড কিন্তু এখানেই শেষ হলো না। এরপর অমল স্যার বললেন, দেখো ছেলেরা, আজ আমি কিন্তু পড়াতে পারবো না। তার চেয়েও জরুরি একটা কাজ আছে, সেই কাজটার জন্যে তোমাদের সাহায্য চাই। আমি জানি ক্লাস 7-এর ছেলেরা এই কাজে সবচেয়ে ভালো সাহায্য করতে পারবে। আমাদের ভয় ততক্ষণে কেটে গেছে। আমরা চিৎকার করে উঠলাম, কি কাজ স্যার? স্যার বললেন, দাঁড়াও, দরজাটা ভেজিয়ে দিয়ে আসি। কাজটা গোপন, কেউ দেখে ফেললে বিপদ হতে পারে। এরপর আমাদের অবাক করে স্যার সত্যি সত্যি দরজা বন্ধ করে এলেন। তারপর গলা নামিয়ে বললেন, দেখো, আমি আজ নতুন এসেছি। স্কুলের অন্য মাস্টার মশাইদের আমি কাউকেই চিনি না। কে কম রাগী, কে বেশি রাগী, কিছুই জানা নেই। এমনকি কে অঙ্ক করান, কে ভূগোলের স্যার, তাও বলতে পারবো না। তোমরা যদি চট করে একটু বলে দাও আর দেখিয়ে দাও, তাহলে আমার উপকার হয়। তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে? আমরা তো লাফিয়ে উঠলাম, বললাম, নিশ্চয় স্যার, খুব পারবো। নতুন স্যার বললেন, আমি জানতাম তোমরা পারবে। এরপর একে একে আমরা স্যারদের নকল করে দেখাতে লাগলাম। প্রশান্ত দেখালো ভূগোল স্যারের গলা খাঁকারি, অশোক দেখালো বিজ্ঞান স্যার কিভাবে ভৌত বিজ্ঞান রিডিং পড়তে বলে ঘুমিয়ে পড়েন, সিদ্ধার্থ দেখালো অঙ্ক স্যারের ধমকানি, গদাই দেখালো হেডমাস্টার মশাইয়ের পিছনে হাত রেখে পায়চারি। আমরা তো হাসতে হাসতে গড়িয়ে পড়লাম। নতুন স্যারও আমাদের হাসিতে যোগ দিলেন। ক্লাস শেষের ঘন্টা পড়তে স্যার বললেন, ধন্যবাদ ছেলেরা, তোমাদের পারফরমেন্স খুবই ভালো হয়েছে। তবে গুরুজনদের নকল করে দেখানোটা ভালো কাজ নয়, বেশ খারাপ জিনিস। আর সেই কারণেই আমি সব মাস্টার মশাইয়ের কাছে আলাদা আলাদাভাবে ক্ষমা চেয়ে নেব। তোমরা কোনো চিন্তা করো না। যেদিন অমল স্যারের ক্লাস থাকে সেদিন আমরা পারতপক্ষে স্কুল কামাই করি না, 101 জ্বর হলেও না, বাড়িতে বারণ করলেও শুনি না। ছাত্ররা স্কুল পালায় আর আমরা বাড়ি পালিয়ে স্কুলে চলে আসি। না এসে উপায় কি? অমল স্যার কোনোদিন এসে বলেন, আজ তোদের বাবরের কীর্তি পড়াবো, কিন্তু তার আগে 15 মিনিট হবে ধাঁধার ক্লাস। আমরা হই হই করে উঠলাম। স্যার তখন এক এক করে ধাঁধা জিজ্ঞেস করতে থাকলেন। আমরা কেউ উত্তর দিতে পারলাম, কেউ পারলাম না, কিন্তু আনন্দ একই রকম হতো। তমাল, বলতো এটা কি? জল নেই জলাশয়ে 4 অক্ষরে বাঁধা, কাদা নেই শুধু বালি, চোখে দেখি ধাঁধা। পারলি না তো? শুধু অঙ্কে নম্বর পেলে তো হবে না, ধাঁধাও পারতে হবে। ঠিক আছে, এটা কে পারবে? পা মিলিয়ে হাঁটি, বর্ষা এলে ফুটি। ভেরি গুড প্রশান্ত, আমি জানতাম তোর মাথায় কিচ্ছু নেই, এখন দেখছি ঘটনা ঠিক নয়। আচ্ছা বিশ্বনাথ, বলতো, পথের মাঝে আছেন তিনি, পা কাটলে মরুভূমি। জিনিসটা কি? হ্যাঁ, কাছাকাছি গেছিস, বাকিটা পরে ভেবে বলিস, নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। একদিন আকাশে মেঘ করেছে। অমল স্যার গম্ভীর মুখে ক্লাসে ঢুকে বললেন, আজ একটা মুশকিল হয়ে গেছে। আমরা বললাম, কি মুশকিল স্যার? স্যার বললেন, এখন বর্ষাকাল নয়, তবু দেখছি মেঘ করেছে। অসময়ে মেঘ করলে ঘরে থাকার নিয়ম নেই, এতে নাকি মেঘেদের অপমান করা হয়। তারা ভাবে তাদের ঠিক পাত্তা দেওয়া হচ্ছে না।
আর তখন তারা ঠিক সময় আসতেও চায় না। আমরা এরকম অদ্ভুত কথা কখনো শুনিনি। সুরজিৎ বলল, স্যার তাহলে কি হবে? অমল স্যার বেজার মুখে বললেন, কি আর হবে, ভেবেছিলাম আজ তোদের মুঘল সাম্রাজ্যের সন্তারিক মুখস্থ করাবো, কিন্তু উপায় নেই, বাধ্য হয়ে এখন সবাইকে মাঠে যেতে হবে। আমাদের আর পায় কি, হই হই করে সবাই ছুটলাম। মেঘলা মাঠে সবাই মিলে দারুণ মজা করলাম। অমল স্যার নিজে পর্যন্ত আমাদের স্কুল মাঠের জাম গাছটায় চড়ে বসেছেন। সেই স্যারের ক্লাস কামাই করার কোনো উপায় আছে? গরমের ছুটি পড়বার দুদিন আগে অমল স্যার ক্লাসে এসে বললেন, দেখো ছেলেরা, সব মাস্টার মশাই তোমাদের হোম টাস্ক দিয়েছেন। তোমরা ভেবো না আমি তোমাদের হোম টাস্ক দেব না, আমিও দেব, খুবই কঠিন হোম টাস্ক দেব। ঠিক করেছি স্কুল ছুটির পর যেদিন খুলবে সেদিন ক্লাস 7-এর ছাত্রদের নিয়ে একটা কম্পিটিশন করব, মিউজিক কম্পিটিশন। হেডমাস্টার মশাইকে অনেক কষ্টে রাজি করিয়েছি, বলেছি ক্লাস 7-এর ছেলেদের দারুণ প্রতিভা স্যার, ওরা প্রত্যেকে কিছু না কিছু বাজাতে পারে, পড়াশোনার পাশাপাশি ছাত্রদের একটা মিউজিক সেন্স থাকা দরকার। উনি বললেন সেদিন থাকবে হাফ ছুটি, ছুটির পর হল ঘরে কম্পিটিশন হবে। এই গরমের ছুটির সময় তোমরা প্রত্যেকে বাড়িতে কিছু না কিছু বাজনা প্র্যাকটিস করবে। সবাইকে যে ফার্স্ট সেকেন্ড হতে হবে তা নয়, বাজনা বাজানোর ইচ্ছেটাই তো আসল, অংশ নেওয়াটাই বড় কথা। মনে রাখবে এমন কিছু করবে না যাতে আমায় লজ্জায় পড়তে হয়। যাও, এটাই তোমাদের হোম টাস্ক। কথা শেষ করে স্যার মিটিমিটি হাসতে লাগলেন। আমরা কপালের ওপর চোখ তুলে ইয়া বড় হাঁ করে তাকিয়ে রইলাম। অমল স্যারের হোম টাস্ক আমাদের গরমের ছুটির মোড় ঘুরিয়ে দিল। আর সেই সঙ্গে ঘটল আর এক জমজমাট ঘটনা। বাড়িতে আমরা কে কোন বাজনা প্র্যাকটিস করছি, আদৌ করছি কিনা, করলে কতটা এগিয়েছি, শিখছি বা কার কাছে, এই সবই একে অন্যের থেকে গোপন করতে শুরু করলাম। বন্ধুদের মধ্যে দেখা হলেই অঙ্ক, ভূগোল, ট্রান্সলেশনের হোম টাস্ক নিয়ে জোর আলোচনা হচ্ছে, কিন্তু বাজনার হোম টাস্ক নিয়ে কোনো আলোচনা নেই। সবাই ভাবতে লাগলাম বললেই কেলেঙ্কারি, ফাঁস হয়ে যাবে। ছুটির মধ্যে একদিন বাজারে আমাদের ক্লাসের ফার্স্ট বয় অনুভবের সঙ্গে দেখা হলো। বাজনার কথা তুলতেই মুখ গম্ভীর করে বলল, প্লিজ এ বিষয়ে কিছু জিজ্ঞেস করিস না, মা কাউকে বলতে নিষেধ করেছে। তমাল একদিন দুপুরে এসে বলল, খবর শুনেছিস? ভয়ঙ্কর খবর, অসীম কলকাতায় মামা বাড়ি চলে গেছে, ওখানে নাকি মিউজিক স্কুলে ভর্তি হয়েছে। অভিজিৎ একদিন দুপুরে এসে খবর দিল, তপন এই সময়টা নাকি রেওয়াজ করছে। অভিজিৎকে দেখতে পেয়ে তপন অপমানজনকভাবে দরজা জানলা মুখের ওপর বন্ধ করে দিয়েছে। কানা ঘুষ হয়ে শোনা গেল ওর বড় মামা নাকি হংকং থেকে একটা সিনথেসাইজার কিনে এনেছে। এই দুঃসংবাদ শুনে সকলের মন খুব ভেঙে গেল। সিনথেসাইজারের পাশে আমরা যে কেউই দাঁড়াতে পারবো না বুঝতে পারলাম। স্কুল খোলার দিন একেবারে হই হই কাণ্ড। হাফ ছুটির পর সব ক্লাসের ছেলেরা ভিড় করলো হল ঘরে। এরকম ঘটনা তো কখনো ঘটেনি। অমল স্যার দারুণ ব্যবস্থা করেছেন। টেবিলে সাদা চাদর পাতা হয়েছে, পাশে ফুলদানি, ফুলদানিতে রজনীগন্ধা। সামনের আসনে বিচারকরা বসে আছেন, অঙ্ক স্যার আর পিটি স্যার। তাদের হাতে কাগজ, সেই কাগজে নম্বর দেওয়া হবে। বিশেষ অতিথি হেডমাস্টার মশাইয়ের জন্য আলাদা চেয়ার, তাতে তোয়ালে পাতা। সাদা তোয়ালের খোঁজ হয়েছিল, পাওয়া যায়নি বলে নীল তোয়ালে পাততে হয়েছে। স্যারেদের পর ক্লাস 7-এর বাবা মারা বসেছেন। প্রতিযোগিতা শুরুর আগে হেডমাস্টার মশাই সংক্ষিপ্ত ভাষণ দিলেন। বললেন, এর আগে আমরা স্কুলে ফুটবল, নাটক এবং আবৃত্তির প্রতিযোগিতা করেছি, কিন্তু বাজনার প্রতিযোগিতায় প্রথম। যদি ভালো হয় তাহলে সব ক্লাসেই করাবো, না হলে আর করাবো না। এরপর পিটি স্যার খালি গলায় উদ্বোধনী সঙ্গীত গাইলেন। আনগতরা কার কি আছে, দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে। পিটি স্যার আরও একটা গান গাইতে গিয়েছিলেন, কিন্তু উদ্বোধনী সঙ্গীত সাধারণত একটাই হয় বলে তাকে থামিয়ে দেওয়া হয়। এরপর শুরু হলো প্রতিযোগিতা। একজন করে বাজনা নিয়ে আসছে, বাজাচ্ছে, চলে যাচ্ছে, 5 মিনিট করে সময়। ঘটনা যে কি ঘটতে লাগলো
তা না শুনলে না দেখলে বোঝানো মুশকিল। একটু বলছি। প্রশান্ত বাজালো তবলা। মনে হলো যেন ধাই ধপ ধপ করে ইট ভাঙছে। শুভময় কোথা থেকে একটা আড় বাঁশি নিয়ে এসেছে। খুব কায়দা করে চোখ বুজে ফুঁ দিল তাতে। কিন্তু আওয়াজ কোথায়? গলা ফুলিয়ে অনেক চেষ্টা করেও কোনো শব্দ বের করতে পারল না। তপন হারমোনিয়ামের বেলো টিপে বাজালো। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। দু একবার অন্য গানের সুরও চলে এলো, তবে হারমোনিয়াম বাজানো খুব একটা মন্দ হলো না। সবাই হাততালি দিল। বিক্রম এনেছিল খঞ্জনি। টুংটাং শব্দে একটা মজা ছিল। তাপস যে গিটার বাজাতে পারে তা আমরা জানতাম। ও যখন এলো তখন আমরা নিশ্চিন্ত। একটা প্রাইজ ও নিচ্ছে। কিন্তু কি কাণ্ড! যদি তোর ডাক শুনে কেউ না আসে, গানটা সে শুরু করলো চমৎকার। কিন্তু যদি সবাই ফিরে যায়, ওরে ও অভাগা লাইনটায় পৌঁছেই বেচারের গিটারের তার গেল পটাং করে ছিঁড়ে। একটা তার নয়, দুটো তার। সবাই হো হো করে হেসে উঠলাম। অনুভব খুব কায়দা করেছে। সে শিখে এসেছে একতারা। শুধু শিখে আসেনি, নিজে বাউলও সেজেছে। আমাদের তো চোখ টেরা। সাধে কি আর অনুভব ক্লাসে ফার্স্ট হয়? এ ছেলে আজ বাজনাতেও ফার্স্ট হবে। আনন্দের বিষয়, তার একতারা থেকে কি পিড়িং পিড়িং করে আওয়াজ বেরোলো শোনাই গেল না। একতারার চেয়ে ওর পায়ে বাঁধা ঘুঙুরের আওয়াজই বেশি করে শুনতে পেলাম। হেডমাস্টার মশাই গম্ভীর গলায় বললেন, তুমি কি বাজালে অনুভব? একতারা না ঘুঙুর? তুমি বাজনার চেয়ে সাজগোজে বেশি মন দিয়েছো দেখছি। অনুভব কাঁদো কাঁদো গলায় নার্ভাস হয়ে বলল, স্যার, একতারা বাজালাম। না না না, ঘুঙুর না, মানে একতারাই। এরপর এলো তপনের সিনথেসাইজারের সময়। বিরাট কাপড়ের ব্যাগে করে তপন নিয়ে এসেছে জিনিসটাকে। আমরা সব উঠে দাঁড়ালাম। এই জিনিস আমরা অনেকেই কখনো দেখিনি। সত্যি বাজনা বটে, তাক লেগে যায়। মাস্টার মশাইরাও চমকে গেলেন। দূর থেকেই বোঝা যাচ্ছে গর্বে তপনের বুকের ছাতি ফুলে উঠেছে। সে গম্ভীর মুখে টেবিলের দুপাশে দুটো ছোট ছোট সাউন্ড বক্স সাজিয়ে ফেলল। তারপর অনেকক্ষণ ধরে বাজনাটার সঙ্গে এই তার ওই তার সেই তার জুড়ল। এতক্ষণ আমাদের বাজনার প্রতিভা দেখে হেডমাস্টার মশাইয়ের মুখ রাগে ফুলছিল। অমল স্যার ক্রমশ কাঁচুমাচু হয়ে পড়ছিলেন। তপনের সিনথেসাইজার দেখার পর তাদের মুখে হাসি ফুটেছে। সাজানো গোছানোর পর তপন মুখ তুলে বলল, প্লাগ পয়েন্ট কোথায়? সিনথেসাইজার বাজাতে গেলে তো কারেন্ট চাই। অমল স্যার বললেন, ঠিকই তো, প্লাগ পয়েন্ট কোথায়? আমরা বললাম, কোথায়? দেওয়ালে তন্ন তন্ন করে খুঁজেও প্লাগ পয়েন্ট পাওয়া গেল না সুইচ বোর্ডে। এ ঘরে আলো পাখা আছে, কিন্তু প্লাগ পয়েন্ট নেই। তপন আর নিজেকে সামলাতে পারল না। সে সত্যি সত্যি কেঁদে ফেলল। কেঁদে ফেলার মতো অবস্থা প্রায় সকলেরই। অমল স্যারকে দেখে আমাদের কষ্ট হচ্ছে। বিচারকরা উঠে পড়েছেন। হেডমাস্টার মশাইকে দেখে মনে হতে লাগলো মানুষটা এতক্ষণ শুধু রাগে মুখ ফোলাচ্ছিল, এবার তার হাত পাও ফুলতে শুরু করেছে। এমন সময় পাগলা গদাই হাঁপাতে হাঁপাতে এসে হাজির। তার হাতে একটা মস্ত বড় মাটির হাঁড়ি। 100 রসগোল্লা কিনলে মিষ্টির দোকানে যেরকম হাঁড়ি দেয় সেরকম। অমল স্যার চোখ পাকিয়ে বললেন, এটা কি? গদাই হাসি হাসি মুখে বলল, হাঁড়ি স্যার, রসগোল্লার হাঁড়ি, জ্যাঠামশাইয়ের মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি। হেডমাস্টার মশাই অমল স্যারের দিকে তাকিয়ে বললেন, এর মানে কি? রসিকতার একটা সীমা আছে। এই ছেলে কি এখন হাঁড়ি বাজাবে, আর তা আমাদের বসে বসে শুনতে হবে? আমরা তো ভয়ে কাঁপতে শুরু করলাম। গদাইয়ের জন্য গোটা ক্লাস 7-এর ভাগ্যে যে ভয়ঙ্কর শাস্তি ঝুলছে তাতে কোনো সন্দেহ নেই। পাগলাটাকে হাত ধরে টেনে আনারও সুযোগ পাচ্ছি না। গদাই টেবিলের ওপর হাঁড়ি রেখে বাজাতে শুরু করলো। তেড়ে কেটে তাক তাক, তেড়ে কেটে তাক। মুহূর্তের মধ্যে সকলের চোখ মুখের অবস্থা বদলে গেল। যে মাটির হাঁড়ি কোনো বাজনাই নয়, তার থেকে এত চমৎকার বাজনা তৈরি করা যায়। তেড়ে কেটে তাক তাক, তেড়ে কেটে তাক। আমরা অবাক হয়ে গেলাম। বিচারকরা আবার চেয়ারে বসে পড়লেন। আরে, হেডমাস্টার মশাই পা ঠুকে তাল দিচ্ছেন যে। 5 মিনিট পার হয়ে যাওয়ার পর
গদাইকে আরও 5 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলো। অমল স্যারের দিকে তাকিয়ে দেখি তার চোখে জল। মাটির হাঁড়ি আমাদের প্রাণ বাঁচালো। শুনছিলেন লেখক প্রচেত গুপ্তর লেখা মজার গল্প নতুন মাস্টার মশাই। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।